ওই বাচ্চা মেয়েটুকু পর্যন্ত মনে আছে যে আমি ওদের বাড়ি থেকে অ্যাডে শুট করেছিলাম, ওদের বাড়িতেই শুট হয়েছে। আমার বিশ্বাস হয়নি যে ওইটুকু বাচ্চারও মনে থাকবে। আমার সঙ্গে ওদের খুব ভালো সম্পর্ক ছিল, কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন নিয়ে আমাদের কোনো রকম কোনো অসুবিধা ছিল না। ও সারা জীবনেরই সিপিএম এর ভক্ত ছিল, তাই আমি ওকে আজ লাল গোলাপি দিয়েছি, রজনীগন্ধাও দিয়েছি বটে, কিন্তু একটা লাল গোলাপের উৎসবের জন্য আমি নিয়ে এসেছিলাম আজকে, ওর মনের শান্তির জন্য, আনন্দের জন্য। আমার মনে হয় অনিক দত্ত একটা পারফেক্ট এক্সাম্পল অফ পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রির পলিটিক্যাল অরাজকতার শিকার। যেদিন ওর সবকিছু ভালো পাওয়ার সময় এলো, আর কটা দিন আমাকে একটু সময় দিল না, আর কটা মাস আমাকে একটু সময় দিল না। ওর সাথে আমি কত কথা বলেছি, প্রায় ওর সাথে আমার কথা হতো। কেন্দ্র সরকারের কোনো কিছু পছন্দ না হলে আমাকে ফোন করে ধার করে বকাবকি করতো, আমি ওকে প্যাসিফাই করতাম, বলতাম ঠিক আছে ঠিক আছে অনেক দেখো না করবো, দেখো না আমি তো পাশে আছি তোমার। ওর যখন সেকেন্ড সিনেমাটা রিলিজ করতে দিল না এখানে, তখন বম্বেতে আমাদের বন্ধু বান্ধবরা, সমুদা আছে, ওরা সব বম্বেতে বন্ধু বান্ধবরা ওরা ফিল্মটাকে রিলিজ করিয়েছিল। আমি বম্বে গিয়ে দেখেছিলাম, বম্বেতে গিয়েছিলাম, জানলাম, অনেক বললো তুমি একটু দেখে নেই ওটা হচ্ছে। I took time out and আমি ওর সিনেমাটা দেখেছিলাম। ওর সাথে প্রায় কথা, আমি জেতার পর কারোর সাথেই তো কথা বলতে আর পারিনি, কিন্তু আমি তো ওকে একটু বলারও সুযোগ পেলাম না যে এবার তোমার মতো মন খুলে সিনেমা বানাও। আমাকে যে সুযোগটুকু দিল না, এই সুযোগটুকু কেন দিল না আমি যে এই কলকাতা টিভি বুম ঢুকে যাচ্ছে, বুমটা নাও। অত্যন্ত দুঃখজনক, কারণ ও তো অন্য ধরনের ছবি করতো এবং বক্স অফিসও বেশ সাকসেসফুল হয়েছিল। তারপরে মানিকদার জীবন নিয়ে, পথের বাজার নিয়ে একটা দুঃসাহসিক কাজ করেছিল এবং ভেরি চ্যালেঞ্জিং ওয়ার্ক। যারা পাবলিক মেমোরিতে আছেন তাদের নিয়ে কোন রকমের ব্যাড ওই জাতীয় কিছু করা, ভেরি ব্যাড লাক। বিরাট ক্ষতি হলো। এমনিতে বাংলা ছবি ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, টার্ন ওভার নেই, থিয়েটার বন্ধ হয়ে গেছে। তার মধ্যে যদি যারা ভালো ছবি করে, একটু অন্যরকম ছবি করেন, তাদের তাদের ইনপুট না থাকে তাহলে কি করে আর ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি এখনো ন্যাশনালি ও ইন্টারন্যাশনালি বাংলাকে ভুলে গেছে বাংলা ইন্ডাস্ট্রি। স্ক্রিনিং কমিটি যে আছে একটা ছবি দেখার আমি জানতামই না, শুনলাম জানো না, যখন নিয়ে পাঠাতে হয়, স্ক্রিপ্ট পাঠাতে হয়। আমি তো সংকোচনের পর এই বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো ছবি করিনি, ইটালিতে গিয়ে করেছি, ঝাড়খণ্ডে করেছি, করি, দেখা যাক পরিবেশটা ভালো হোক, তাহলে করতে হবে। যারা আসছেন তারা যেন সিনেমার ভাষা শিখে নতুন কন্টেন্ট আনতে হবে এবং প্রেজেন্টেশনটা আপনি ইন্টারেস্টিং হতে হবে। অনেক যেটা করেছি, অনেক যে প্রথম ছবিতে এমন একটা প্রেজেন্টেশন করেছিল যেটা মানুষের ভালো লেগেছে। ইয়াং ফিল্ম তো করছে, অনেক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা চেষ্টা করছে ছেলেমেয়েরা ছবি করার। আমি আশাবাদী, দেখা যাক কি হয়। ওকে, সচেতন এবং সচকিত মগজ খুব একটা পাওয়া যায় না। ভাববো যে আমি তো আমার ব্যক্তিগত স্তরে আজকে আমি 40 বছর এখানে আছি, 30 বছরের উপর ওর সঙ্গে আমার বন্ধুত্ব। সে কেবল সেই নির্দেশনায় কাজ করে বলে নয়, নির্দেশনার বাইরেও অনেক জায়গায়
এমনকি রাজনীতির বাইরেও বহু জায়গায় আমাদের জন্য। এই কথাটা আবার বলছি, দুজন দু রকম ক্ষেত্রে কিন্তু সচেতন এবং সচকিত মগজ চলে যাওয়াটা কেবলমাত্র বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হয়নি, ওটা পশ্চিমবঙ্গের ভাবনার ক্ষেত্রে ক্ষতি হয়েছে, সেটা সবচেয়ে জরুরি। কথাটা ভেবে যেত না, অনেকের মতন সফট স্পোকেন, অসম্ভব উইটি। দেখুন, আমাদের এখন সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমরা আড্ডায় একে অপরকে ঋদ্ধ করি না, বাড়াই না। 1 মাস আগেও আপনি যার সাথে আড্ডা মারছিলেন, আর যে বিষয়ে কথা বলছেন 1 মাস পরেও সেই বিষয়ে কথা বলছেন, তার মানে আপনার গায়ে শ্যাওলা পড়ে গেছে। অন্তত এই আমাদের এই বন্ধু বান্ধবদের ক্ষেত্রে তা হতো না, আমাদের এই আড্ডাগুলোতে তা হতো না। এবং যে কারণে আমি যেটুকু জানি, আমার এই বন্ধু বান্ধবদের কল্যাণেই জানি, যারা আমাদের গায়ে শ্যাওলা পড়তে দেয়, এইটুকু বলতে পারি। আজ নয়, প্রায় 30 বছর চিনি। কারণ আমিও কাজ আরম্ভ করেছি সেই সময় অনেকও ছিল, অনেক আমার থেকে একটু ছোট, এবং অনেক প্রথম দিকে, এবং অমিত সেন, ওরা একসঙ্গে কাজ করতেন। দুজনেই আমাদের খুব বন্ধু ছিল, অভিজিৎ এবং আমার। এখনো মানে ইদানিং কালেও ছিল, হয়তো অতটা একসঙ্গে সবসময় ফোনে কথা হচ্ছে তা নয়। আমিও 2 বছর ধরে নানান সমস্যায় জর্জরিত ছিলাম, কিন্তু তার মধ্যেও আমি ওর ছবি দেখেছি, আমি ওর 2 কি 3টে ছবিতে সাবটাইটেলিং করেছি, যেরকম মেঘনাথ বধ রহস্য এবং বরুণ বাবুর বন্ধু, এগুলোতে করেছি। এছাড়াও ওর একটা আমি 2006 নাগাদ আমি একটা ওর বিজ্ঞাপনের কাজ করেছি, আমি এবং তনিমা সেন। তখন আমরা একটা খুব পপুলার 2 শাশুড়ির গল্পের ইয়েতে কাজ করতাম, তো সেটাও ইউজ করেছিল। তো অনেকের সঙ্গে অফ অ্যান্ড অন দেখা হতো, অনেক কোনোদিনই গায়ে পড়া নয়, কোনোদিনই বিশেষভাবে এসে মানে কোনো রকম ভাবে উচ্ছ্বাস বেশি প্রকাশ করা নয়। ও যতটুকু যা বলার সোজা সাপটা বলতো, এবং সেটাই আমার সঙ্গে। আমি যখন অপরাজিতর বা ইয়ের কি বলে তোমার লাস্ট যেটা যত কাণ্ড কলকাতাতেই এই রিভিউ গুলো করেছি, ও কিন্তু সেটাতে খুশি হয়েছে। মানে ও তো ওরকম নয়, অত্যুৎসাহী ভাবে এই দারুণ, এই সেই খুব ভালো, এসব না, ঠিক। এবং সেটাই ছিল আমার সঙ্গে ওর যোগাযোগের মাধ্যম। এবং ওর কাজ আমার চিরকালই ভালো লেগেছে। ভূতের ভবিষ্যৎ দিয়ে যে শুরু, প্রতিটা ছবি দেখেছি প্রায় আমি এই প্রস্তাবটা দিয়েছিলাম যে এই গানটা গাবার জন্য, কারণ আমি রবীন্দ্রনাথকে ছাড়া উনি তো ভাবতেই পারতেন না, তাই সেই হিসাবটা এইটা আমার মনে হচ্ছিল খুব দরকার একটা রবীন্দ্রনাথের গান। এবং ওনার ছবিতে একটা আদ্যপান্ত বাঙালিয়ানাকে আমরা দেখতে পেতাম, যে বাঙালিয়ানাটা আস্তে 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 করে ছবি থেকে চলে যাচ্ছে। বাংলা ছবিতে আমরা দেখছি বাড়িতে হুইস্কি আর ওয়াইন, কিন্তু চায়ের পরিবেশন কমে যাচ্ছে। অনেকদের সাথে আমি বিজ্ঞাপনে কাজ করেছি, হুবার, এবং আমি দেখেছিলাম হি ওয়াজ ভেরি পার্টিকুলার। ওনার নামই প্যানিক দত্ত ছিল, মজা করে বলে অঙ্ক, কেন উনি ভীষণ পার্টিকুলার ছিলেন যে একটা অন্দরসজ্জা থেকে শুরু করে, যেটা ঋতুপর্ণা ঘোষের ছিল, তিনি চলে যাওয়ার পর আমরা অনেকবার মধ্যে দেখেছিলাম যে অন্দরসজ্জা সেটা খুব ইম্পর্টেন্ট। পোশাক আশাক, কি খাবার সার্ভ হচ্ছে টেবিলে, সেটাও ইম্পর্টেন্ট। সেইটা আমরা মিস করবো। আমাদের অনুরোধ যে পরবর্তী জেনারেশন, যে প্রজন্ম যারা ছবি বানাচ্ছেন, তারা একটা কথা একটু মাথায় রাখবেন, যে ছবিটা দেখে যেন বোঝা যায় আমরা এটা বাংলার ছবি, সেটা বলে দিতে হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে, ওনার ছবির একটা বিশেষত্ব ছিল যে সময়টাকে ধরা। আপনি যদি আজ থেকে 15 বছর বাদেও ভূতের ভবিষ্যৎ দেখেন, বুঝতে পারবেন কোন সময় দাঁড়িয়ে এই কথাগুলো বলা হচ্ছে, সেটা ওনার ছবিতে একটা থাকতো। আর অনেকটা মানুষটা তো অন্যরকম ছিলেন, আমার সত্যি কিছু বলার সেই অর্থে নেই। একটাই শুধু অনুরোধ, করজোরে অনুরোধ, যারা সোশ্যাল মিডিয়ায় খাপ পঞ্চায়েত বসান তাদের জন্য, আমি কাউকে অসম্মান না করেই বলছি, এই সময়টা না কেন হলো, কিভাবে হলো, কি কারণ ছিল,
এগুলোর থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের লসের থেকে বেশি তার পারিবারিক মানুষ যারা রয়েছেন তাদের লস, তো তাদের প্লিজ একটু গ্রিফ বা শোকটা পালন মতো একজন পরিচালক যিনি সবসময় আমাদেরকে একেবারে এমন এমন ছবি করেছেন যে ছবি আমাদের ছবি দেখার পর সেই ছবি আমাদের ভাবায় অনেক বেশি। ওনার এই আকস্মিক চলে যাওয়াটা সত্যি খুব বেদনা, আর কিছু না। এটা গ্যাপ রাখতে হবে, এখানে চলে যাবো। বেরোর রাস্তাটা গ্যাপ রাখতে হবে। আঁকার পড়া ছাড়া আর কিছু কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ওর মতো একজন মেকার, ওর মতো একজন ডিরেক্টর, ওর মতো স্বচ্ছ পরিষ্কার চিন্তাভাবনার একটা মানুষ, তার চলে যাওয়া এবং এইভাবে চলে যাওয়া চূড়ান্ত। ওর প্রথম ছবি ভবিষ্যৎ, তাতে আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলাম। এত ছবি তো করেছি, বহু মানুষ বহু ছবি দেখেছেন, কিন্তু কথায় কথায় মানে শ্রেষ্ঠ কাজ কোনটা যদি বেছে দিতে হয়, আমার পছন্দের কথা ছেড়ে দাও, মানুষই বা ভবিষ্যতের ওই কর্নেল ব্রিগেডিয়ার আর কি ক্ষুরধার স্ক্রিপ্ট, কি ক্ষুরধার তার অ্যাটাক, দুর্দান্ত। এত বড় মাপের একজন পরিচালক চলে যাওয়াটা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে খুব বড়। আর কীভাবে গেল সেটা নিয়ে তো বলে আলোচনা করে অত্যন্ত তার শান্তি কামনা করি। লাস্ট কবে কথা হয়েছিল? মজা হলো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উৎসব কিছুদিন আমরা খুঁজে পাচ্ছিলাম না। উৎসবের স্ত্রীর সাথে আমার প্রথম দু একদিন কথা হয়েছিল, তারপর ও আর ফোনটা রিসিভ করতো না, সে লিখি বা উত্তর দিত। সেই সময় আমি অনেককে ফোন করি উৎসবের খবর দেওয়ার জন্য। তখন কিন্তু অনেক খুব অসুস্থ, মানে আমার কথা ঠিক মতো উত্তরই দিতে পারছিল না। আমার ভীষণ নিঃশ্বাসের কষ্টের মধ্যে আছে বিষয়টা, আমি কথা বলতে পারছি না। আমি ছেড়ে দিলাম ফোনটা, ছেড়ে দাম কথা বলতে হবে না। এইটা আমি শুনেছি, বলতেও পড়েছি, ডাক্তারদের কাছেও শুনেছি যে অ্যাস্তমা বা সিওপিডি খুব চরম আকার নিতে একজন মানুষ যে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারে। তাই হলো কি না জানি না, এর উত্তর আমরা কোনোদিন পাবো না। যারা বর্তমান প্রজন্মের ডিরেক্টর, তারা অনেকের দেখা কাজ দেখে শিখুক, ভালো ভালো কিছু কাজ করুক, কাজ হোক। আমরা সেগুলোই প্রত্যক্ষ করবো, আর অনেকের তৈরি করা ছবিগুলো দেখতে থাকবো, এত শেখার আছে। আমি করে দিচ্ছি।
এটা কি করলি সামনে সামনেটা একটু খালি করে দেবেন। হ্যাঁ ঠিক আছে। পিছিয়ে এসো, পিছিয়ে এসো, পিছিয়ে এসো আমাদের কাছে এবার।